ইরানে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারির পর সুর নরম আমেরিকার। তেহরানকে চুক্তির তাগিদ ট্রাম্পের। খামেনি সরকার কি সমঝোতায় রাজি? পুতিন খামেনির চেয়েও বড় হুমকি হিসেবে ইমরান খানকে উল্লেখ করেছিল বিস্তিষ্ক মস্তিষ্কের যৌন অপরাধী অ্যাপেস্টেইন। আর কি বলেছিল সে? টানা 2 বছর পর রাফা সীমান্ত খুলল। মিশরে গিয়ে চিকিৎসা নিতে পারছে না বহু ফিলিস্তিনি। নতুন করে চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারির পর এবার সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে সমঝোতার উপর জোর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। জানান ইরানের সাথে চুক্তিতে যেতে আশাবাদী তিনি। নতুন আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা দূর করতে চুক্তিতে যেতে রাজি ইরানও। স্থানীয় সময় রবিবার ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী জাহাজ আছে। বর্তমানে ইরানের কাছাকাছি এসব জাহাজ মোতায়েন করা হয়েছে। ইরান দ্রুত চুক্তিতে যাবে বলেও আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে চুক্তিতে না গেলে ইরানের ভাগ্যে খারাপ কিছু আছে, পরোক্ষভাবে সে ইঙ্গিতও দেন তিনি। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আমেরিকাকে সতর্ক করে বলেছিলেন, ইরানের যে কোনো মার্কিন হামলা আঞ্চলিক সংঘাতকে উস্কে দেবে। তবে চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শর্তগুলো অবান্তর এবং অমীমাংসিত বলে মন্তব্য করেছে তেহরান। তারপরও পারমাণবিক বিরোধ ও আঞ্চলিক যুদ্ধের শঙ্কা দূর করতে একটি চুক্তির ব্যাপারে ইরানও প্রস্তুত আছে বলে জানিয়েছে তেহরান। অবশ্য ইরানের সাথে চুক্তির কথা বলে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রস্তুতি সম্পূর্ণ করছে যুক্তরাষ্ট্র। এমন সম্ভাবনাও নাকচ করে দিতে নারাজ বিশ্লেষকরা। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের শর্ত না মানলে ভেনেজুয়েলার মতো অতর্কিত হামলার মুখোমুখি হতে পারে ইরান। এদিকে ইরানকে ঘিরে ওয়াশিংটনের হুঁশিয়ারির মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাতে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ। ইরানকে চাপে ফেলতে এই জাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী একে রুটিন ভিজিট ও পূর্ব পরিকল্পিত বললেও বিশ্লেষকদের মতে এটি ইরানের উপর চাপ তৈরির একটি বড় কৌশল। ওমান সাগরে মার্কিন রণতরীর কৌশলগত অবস্থান পরিবর্তনের রেশ কাটতে না কাটতেই এই অঞ্চলে নতুন যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র। ইরান ঘিরে ওয়াশিংটনের হুঁশিয়ারির মধ্যেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ। ইসরায়েলের বন্দর শহর এইলাতে ভিড়েছে অত্যাধুনিক মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক। মার্কিন পঞ্চম নৌবহরের অংশ এই জাহাজটি সুয়েজ খাল হয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে সামরিক শক্তিতে কোনো ছাড় দেবে না এই মোতায়েন তারই প্রমাণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের রহস্যময় অবস্থান পরিবর্তনের পর গত ৩০ জানুয়ারি ডেলবার্ট ডি ব্ল্যাক ইসরায়েলের বন্দরে নোঙর করে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী একে রুটিন ভিজিট এবং পূর্ব পরিকল্পিত বললেও বিশ্লেষকদের মতে এটি ইরানের ওপর চাপ তৈরির একটি বড় কৌশল। এই যুদ্ধজাহাজটি সাধারণ কোনো জাহাজ নয়, এটি পেন্টাগনের অন্যতম বড় সামরিক শক্তি। এটি একই সাথে আকাশপথের ড্রোন, মিসাইল এবং শত্রুপক্ষের জাহাজ ট্র্যাক করে ধ্বংস করতে সক্ষম। এছাড়া এই জাহাজ থেকে দূরপাল্লার নির্ভুল টোমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করা যায়। বিশেষ করে ইলাদ বন্দরটি হুতিদের ড্রোন হামলার লক্ষ্যবস্তু হওয়ায় এই জাহাজের অবস্থান সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোহিত সাগরের উপকূলে অবস্থিত ইলাদ বন্দরটি মিশর ও জর্ডানের সীমানার খুব কাছে। এখান থেকে পুরো অঞ্চলের উপর নজরদারি চালানো সহজ। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদন জানিয়েছে, খুব শিগগিরই ইরানে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। একাধিক সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহেই ইরানে হামলার অনুমোদন দিতে পারেন। মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক এবং অন্যান্য সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আক্রমণের পরিকল্পনা করছে। তবে এর লক্ষ্য হলো ইরানের সরকার, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এর নেতৃত্ব এবং সক্ষমতা ধ্বংস করে দেওয়া। একই আশঙ্কা প্রকাশ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। ৩১ জানুয়ারি সার্বিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক বক্তব্যে ভুচিচ বলেন, যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘন্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে। তার মতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত কঠিন। ইরানে হামলার সঙ্গে আরও কিছু বড় ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার ব্যাপক জল্পনা কল্পনার মধ্যেই তেহরানে যুদ্ধের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে শহর জুড়ে মেট্রো স্টেশন, পার্কিং এলাকা ও ভূগর্ভস্থ স্থাপনাকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
ইরানের সরকার বিরোধী বিক্ষোভে জড়িত থাকার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ২৬ বছর বয়সী যুবক ইরফান সুলতানি অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। তার আইনজীবীরা জানিয়েছেন প্রায় $১২,৬০০ বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনা ও বৈশ্বিক চাপের মুখে ইরান কর্তৃপক্ষ প্রথমে মৃত্যুদণ্ড বাতিল করে কারাদণ্ড দেয়, পরে জামিনে মুক্তি দেয় ইরফানকে। সরকার বিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়ে মাত্র দুদিনের বিচারে মৃত্যুদণ্ড পাওয়া ২৬ বছর বয়সী যুবক ইরফান সুলতানি অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। ৭ জানুয়ারি তাকে কারাগার থেকে ছাড়া হয় বলে নিশ্চিত করেছে তার আইনজীবী জানান প্রায় $১২,৬০০ বিনিময়ে জামিনে মুক্তি পান ইরফান। মুক্তির সময় তার জব্দ করা মুঠোফোন সহ সব ব্যক্তিগত জিনিসপত্র ফেরত দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন ও একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও মুক্তির খবরটি নিশ্চিত করেছে। তেহরানের উত্তর পশ্চিমের শহর কারাজের ফারদিস এলাকায় ৮ জানুয়ারি নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন ইরফান সুলতানি। তখন শহর জুড়ে তীব্র বিক্ষোভ চলছিল আর পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। গ্রেপ্তারের মাত্র ৩ দিনের মাথায় পরিবারকে জানানো হয় বিচার শেষ, ইরফানের ফাঁসি কার্যকর হবে ১৪ জানুয়ারি। এই খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। মাত্র দুদিনের বিচারে মৃত্যুদণ্ড দেওয়াকে মানবাধিকার লঙ্ঘন বলে আখ্যা দেয় আন্তর্জাতিক সংগঠনগুলো। পশ্চিমা দেশগুলোর সমালোচনার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে কড়া হুঁশিয়ারি দেন। চাপের মুখে শেষ পর্যন্ত পিছু হটে তেহরান। মৃত্যুদণ্ড বাতিল করে ইরফানের সাজা কমিয়ে কারাদণ্ড দেওয়া হয়। ইরানের বিচার বিভাগ দাবি করে নিরাপত্তা সংক্রান্ত অভিযোগে তাকে দণ্ডিত করা হয়েছিল। জানা গেছে ইরফান একজন পোশাক ব্যবসায়ী, তার একটি নিজস্ব কাপড়ের দোকান রয়েছে। এছাড়া তিনি একজন শৌখিন ফটোগ্রাফার হিসেবেও পরিচিত। ইরফানের বাবা মা বর্তমানে ইরানেই বসবাস করছেন। গ্রেপ্তারের পর থেকে তারা মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় ছিলেন। পরিবারের ভাষ্যমতে ইরফান কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, তবে তিনি ইরানের অর্থনৈতিক সংকট, দুর্নীতি এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের দাবিতে চলমান সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে অংশ নেওয়াদের মধ্যে সামনের সারিতে ছিলেন। মৃত্যুদণ্ড থেকে কারাদণ্ড আর সেখান থেকে জামিন। বিশ্লেষকদের মতে ইরফান সুলতানের মুক্তি শুধু একজন তরুণের নয়, বরং ইরানের বিক্ষোভ ও মানবাধিকার প্রশ্নে আন্তর্জাতিক চাপের এক শক্ত বার্তাও হয়ে রইল। পুতিন খামেনির চেয়েও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করেছিল কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন। এপস্টেইন কেলেঙ্কারির ঘিরে প্রকাশিত বিভিন্ন ইমেইলে এই তথ্য উঠে এসেছে। সেই ইমেইলে ইমরানকে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের পরিকল্পনারও ইঙ্গিত দেন এপস্টেইন। ইমরানকে নিয়ে আরও কি বলেছিল বিকৃত মস্তিষ্কের যৌন অপরাধী এপস্টেইন? ২০১৮ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়ের পর পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছিলেন কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন। এপস্টেইন কেলেঙ্কারি ঘিরে প্রকাশিত ইমেইলে চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে। ২০১৮ সালের ৩১ জুলাই অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে ইমেইলে আলাপচারিতায় ইমরান খানকে নিয়ে ওই মন্তব্য করেছিলেন এপস্টেইন। এর আগে ২৫ জুলাই নির্বাচনে জিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত করেন ইমরান। অজ্ঞাত ওই ব্যক্তির সঙ্গে ইমরান ইস্যুতে অনেক কথাই বলতে দেখা যায় এপস্টেইনকে। এ সময় নেতিবাচকভাবে ইমরানকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুলনা করেন তিনি। এপস্টেইন লেখেন, ইমরান খান, এরদোয়ান, খোমেনি, শি বা পুতিনের চেয়েও বিশ্ব শান্তির জন্য অনেক বড় হুমকি। মেইলের অপর প্রান্তে থাকা অজ্ঞাত ওই ব্যক্তি এরপর প্রশ্ন করেন, পাকিস্তানের ওই পপুলিস্ট অর্থাৎ জনতার মন জুগিয়ে চলা নেতা? উত্তরে এপস্টেইন হ্যাঁ সূচকভাবে লেখেন, নির্বাচনে তার জয়লাভ খুবই খারাপ খবর। ইমরান খান খুবই অযোগ্য। এ ধরনের কটাক্ষ করে এপস্টেইন আরও বলেন, ইমরানের সামনে ডোনাল্ড ট্রাম্পকেও আইনস্টাইনের মতো দেখায়। সত্য বলার ক্ষমতাই নেই তার, কট্টর ইসলামপন্থী। ওই কথোপকথনে এপস্টেইন ইমরান খানের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন। সেখানে তার বিয়ে, আগের ক্রিকেট ক্যারিয়ার এবং জনতাকে সহজে আকৃষ্ট করা ও ক্ষুব্ধ করে তোলার ক্ষমতার কথাও উল্লেখ করা হয়। পাকিস্তান ও ইমরান খান ইস্যুতে এপস্টেইন আরও লেখেন, অনেক পারমাণবিক অস্ত্র আছে, এরদোয়ান বা খামেনির কাছে নেই। ইমরান খান আমার 2 বন্ধুকে বিয়ে করেছিলেন, একজন জিমি গোল্ডস্মিথের কন্যা, যিনি খুব ধনী। জিমি গোল্ডস্মিথের কন্যাকে ধর্ম বদলাতে বাধ্য করেছিল নির্বোধ ইমরান।
এপস্টাইনের একটি ইমেইলে ইঙ্গিত পাওয়া যায় নির্বাচনে জয়ের পর অর্থাৎ 2018 সাল থেকেই ইমরান খান ও তার দলকে সরিয়ে দিতে নানা পরিকল্পনা করা হচ্ছিল, এমনকি অভ্যুত্থানের মাধ্যমে তাকে সরানোর চিন্তাও করা হয়। পরবর্তী সময়ে 2022 সালে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান। 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী তিনি। সেখানে অত্যন্ত মানবেতরভাবে রাখা হয়েছে তাকে। ডেথ সেলে রেখে তার উপর নির্যাতন নিপীড়নের গুরুতর অভিযোগ তুলছে পরিবার। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দৃষ্টিশক্তি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে তার দল ও পরিবার। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইমরান খান এমন এক চোখের সমস্যায় ভুগছেন, সময় মতো সঠিক চিকিৎসা না পেলে তিনি চিরতরে ডান চোখের দৃষ্টি হারিয়ে ফেলতে পারেন। দল ও পরিবারের মতে এসবই ইমরানের বিরুদ্ধে দীর্ঘ ষড়যন্ত্রের অংশ, যার শুরু হয়েছিল তার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই। ইমরান ইস্যুতে এপস্টাইনের ইমেইল নতুন করে সেসব ষড়যন্ত্রের অভিযোগকে প্রাসঙ্গিক করে তুলছে। 2019 সালে অপ্রাপ্তবয়স্কদের যৌন কাজে সম্পৃক্ত করার অভিযোগে গ্রেপ্তার হন কুখ্যাত যৌন অপরাধী ধনকুবের জেফ্রি এপস্টাইন। যদিও নিজেকে নির্দোষ দাবি করেছিলেন তিনি। পরে মামলা চলাকালে ওই বছরেরই 10 আগস্ট কারাগারে আত্মহত্যা করেন এপস্টাইন। পরে দোষী সাব্যস্ত হন কুখ্যাত এই যৌন নিপীড়ক। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ গোটা দুনিয়ার প্রভাবশালী রাজনীতিক নেতা, ব্যবসায়ীদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। সম্প্রতি প্রকাশিত নথিতে নতুন করে ট্রাম্প, নরেন্দ্র মোদী, বিল গেটস, ইলন মাস্ক সহ বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তির সাথে তার সংশ্লিষ্টতার তথ্য জানা যাচ্ছে।